স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। মাঠে রাজনীতি আবার তপ্ত হওয়ার সতর্ক সংকেত মিলছে। এ থেকে সুফল নিতে ব্যস্ত রাজনৈতিক অরাজনৈতিক সব পক্ষ। এই নিয়ে আজকের আলোচনা সর্বশেষ কথা বলতে স্টুডিওতে আছেন তিনজন সিনিয়র সাংবাদিক। প্রথমে আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, আছেন আবু সাইদ খান এবং আছেন মঞ্জুরুল ইসলাম। আমি প্রথমেই জনাব নাইমুল ইসলাম খান আপনার কাছে জানতে চাইবো যে 5 জানুয়ারিকে সামনে রেখে এই সময়ের রাজনীতিকে ঝড়ের আগের সময়ের সাথে তুলনা করছেন অনেকে। আপনার পর্যবেক্ষণ এই ব্যাপারে কি? বছরের প্রথমার্ধে বিশেষ করে প্রথম মাসের রাজনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে বলে আপনি ধারণা করছেন? না, আমার কাছে একেবারে কোনো পূর্বাভাস নাই যে কিছু হবে। ঝড়ের পূর্বাভাস, ঝড়ের আগের মুহূর্ত বললে এই ঝড় কয় বছর পরে সেটা বলতে হবে। মানে কত আগে হয়ে যাচ্ছে আমার মনে হয় না। আমি অনেস্টলি স্পিকিং, ইন টার্মস অফ স্ট্রিট এজিটেশন বলতে যে আন্দোলন বোঝায় ওইরকম না, সাধারণ কিছু চর্চা হইতে পারে। এনভায়রনমেন্টই নাই। এটা এই ধরনের আন্দোলনের যে হাইপটা একটা ওঠার ব্যাপার আছে, এটা একটা সময় লাগে। মানে একটা সরকারকে যদি কাবু করতে হয়, দুর্বল করতে হয়, যেই রকম একটা মানে পরিস্থিতি তৈরি করতে হবে, তার কিচ্ছু নাই, মানে কোথাও কিচ্ছু নাই। মানে আমার অনেস্টলি বলতেছি, দুইটা জিনিস পাল্লা দিয়ে, মানে আওয়ামী লীগের বুদ্ধি কৌশল আর বিএনপির নির্বুদ্ধিতা এবং বোকামি, দুইটা এমন প্রবল হইতেছে, প্রবল মানে বোকামিটাও প্রবল হইতেছে, এদিকে মানে বুদ্ধিবৃত্তিক যে কৌশল, দুষ্টামি যেগুলি, আমি আসলে বুদ্ধি বললে অনেক সময় এগুলি পজিটিভ মনে হয়, এটা নেগেটিভ না, দুষ্টামিটা ঠিক নেগেটিভ না, মানে এটা হলো এটার মধ্যে কৌশল। যেটা আমি বলি, আমি কিছুক্ষণ আগে ইন্ডিয়ান একটা টেলিভিশনের টক শো, কাশ্মীরের ওমর আব্দুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছে যে ওমর আব্দুল্লাহ প্রথমেই বলছে যে আমি নেক্সট সিএম এর জন্য ক্যান্ডিডেট না। তো তার মানে আপনি সরকারের সাথে ইয়ে না, তাহলে তো অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে। বলবো নো 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 নো, that I am not interested to be the chief minister does not mean I will make my enemy's life easy. I will neither do that. মানে এখন আওয়ামী লীগের তো কোনো দায় নাই যে বিএনপির লাইফ ইজি করে দেওয়া, বিএনপির ক্ষমতায় আসাটাকে ফেসিলিটেট করা আওয়ামী লীগের দায়িত্ব হইতে পারে না। এটা কিন্তু অনেকে বোঝে না। অনেকে আমরা সরল ভাবে বলি একটা ইলেকশন এমন দিতে হবে যেন এটা খুব ফেয়ার হয়। যখন আমরা আসলে ফেয়ার বলি, আমরা মিন করি যে যেন বিএনপি জয়ী হয়, মানে ওটার মধ্যে কিন্তু অগোচরে ওইরকম থাকে। তো এখানে যে আওয়ামী লীগ যে কৌশলগুলি নিচ্ছে, ওই জায়গাতে বিএনপির পাল্টা কৌশলটা ঠিক হচ্ছে না। কিন্তু আমি মনে করি বিএনপির অসাধারণ জনসমর্থন রয়েছে, তখনও ছিল, এখনো রয়েছে। আমি শুধু সংক্ষেপে এটুকু বলতে চাই, অনেকে আবার মনে করেন যে নানান কারণে বিএনপির বোধহয় জনসমর্থন কমে গেছে, এটা আমি একমত না। বিএনপি নিজে দল চালাতে, পরিস্থিতি তৈরি করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কিন্তু তাদের জনসমর্থনে কোনো সমস্যা হয় নাই, তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে। এটা এখন দুইভাবে হইতে হবে। তারা কোনো একদিন সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে বা একটা পরিস্থিতি অলৌকিকভাবে তৈরি হবে, দুইটার একটার জন্য ওয়েট করতে হবে বিএনপিকে। কিন্তু অদূর ভবিষ্যতে, মানে এইটাই 5 জানুয়ারি না, নাথিং ডুইং। জনাব আবু সাইদ খান, আপনার পর্যবেক্ষণ বা মূল্যায়ন বা ভবিষ্যৎবাণী পূর্বাভাস? দমকা হাওয়া বইতে পারে, টেন্স দেখা দিতে পারে, কিন্তু খুব বড় রকমের ঝড়টড় হতে পারে এমন ব্যাপারটা আমি দেখছি না। তবে এখানে আমি একটু অন্যভাবে ব্যাপারটা দেখি যে আওয়ামী লীগের দায়টা কি, গণতন্ত্রটা কি কেবল বিএনপির জন্য না দেশের জন্য? এই জায়গায় একটা ফায়সালা হওয়া উচিত, নীতিগত বিষয়টা। আমার মনে হয় আওয়ামী লীগ তার নিজের গরজেই এখানে গণতন্ত্রের স্পেসটা সম্প্রসারিত করা উচিত, বিএনপিকে তার রাজনৈতিক অধিকার, সব দলকে অধিকার দেওয়া উচিত, এবং কৌশলের খেলায় বেশি দিন খেলা যায় না। একটা দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে বেশি দিন টিকে থাকা যায় না, ভিতরেই সমস্যা সৃষ্টি হতে পারে। আর গণতন্ত্রের রাস্তাটা যদি বন্ধ করে দেওয়া হয়, প্রকাশ্য রাস্তা বন্ধ হলে সেখানে সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, অনেক গলিপথের অনেক খেলা হতে পারে, সেটা দেশের জন্য মঙ্গলজনক নয়, আওয়ামী লীগের জন্য মঙ্গলজনক নয়। এই ব্যাপারটা এখানে বোঝা দরকার। আমরা অনেক ক্ষেত্রে মনে করি বিএনপি লড়াই করতে পারছে না, আন্দোলন করতে পারছে না, নির্বাচন দিবে কেন? এই ধরনের ধারণাটা এটা ঠিক। আমি একটা ছোট্ট কথা না বলতে পারতেছি না, সাইদ ভাইয়ের কথার কারণে আমি আবার অডিয়েন্সের কাছে বিপদে পড়বো। এখানে কিন্তু আমাদের প্রস্তাবনাটা হচ্ছে 5 জানুয়ারির অ্যারাউন্ড আপনি আন্দোলন দেখতে পাচ্ছেন কিনা। আপনার সাথে কিন্তু আমার বিরোধ নাই, ভিন্নভাবে না না, আমি বিরোধ করছি না, আমি আরেকটা ভিন্নভাবে দেখার কথা বললে কথাটা বললাম না না, আমি আরেকটা জিনিস যোগ হবে করছি। ভিন্ন, আসলে কিন্তু আপনার এই কথাগুলোর সাথে আমার কোনো না না, আমি আরেকটা জিনিস যোগ করছি। যদি এখানে
এখানে আলোচনাটা হইতো যে আসলে আওয়ামী লীগ কি দেশে গণতন্ত্রটা সুন্দরভাবে করছে কিনা, তখন কিন্তু আমি এই কথাগুলি বলতাম। সরি, আপনি বলেন। আমি আপনার আপনি আলোচনার যেহেতু- সূত্র ধরে আপনি আরেকটা অ্যাঙ্গেল যেহেতু না না আপনি বলছেন আমি একটু ভিন্ন ভাবে বলতে চাই, তাতে অডিয়েন্স মনে করবে যে আমি যেটা বলছিলাম তার বিপরীতে আপনি কিছু না না না, কথা বলছেন। আপনার সঙ্গে আসলে দ্বিমত সেটা বলেন না, না। না, আপনার সঙ্গে দ্বিমত নয়। হ্যাঁ, জি, জি, এটা আমি যেভাবে সিচুয়েশনটা দেখি জি, জি। এবং আমি যেটা মনে করি যে এখানে একটা গণতন্ত্রের পরিবেশটা দরকার, এবং আর যাই হোক দেশে তো একটা সংকট আছে, এবং এই সংকটটার কারণটা হচ্ছে যে দেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী দুটো বড় দল, এবং একটা দল সংসদে থাকবে আর একটা দল সংসদের বাইরে থাকবে, তখনই সংকটটা ঘনীভূত হবে। এখানে সংকটটা নিরসনের উপায়টা হচ্ছে যে দুটি বৃহৎ দলকেই একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সংসদে যাওয়া দরকার, যা তাতে সংকটটা থাকবে না। এই জায়গা থেকেই বিষয়টাকে দেখা উচিত বলে আমি মনে করি। মঞ্জু ভাই, আপনি যদি সাইদ ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে যদি শুরু করেন, সংকটটা আসলে দুটি দলই সংসদে থাকা দরকার বলে তিনি মনে করছেন। আমি একেবারে পুরোপুরি এরকম মনে করি না, কারণ এটা যদি মনে করতে হয় তাহলে আমাকে বলতে হবে গণতন্ত্র মানে হচ্ছে সকল দলকে জোর করে সংসদের মধ্যে পুরে দেওয়া। সকল দলকে আমরা সংসদে পুরে দিয়েছিলাম, কিন্তু আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়নি। ফলে গণতন্ত্র হচ্ছে আমার সংসদে যাবার সিদ্ধান্ত নেবার মালিকও আমি দল হিসেবে, আবার না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মালিকও আমি। ফলে সে জায়গায় আমি বিনীতভাবে আর নাইম ভাইয়ের আগের কথার সাথে আমি প্রকাশ্যেই ওনার সাথে ভিন্ন মত পোষণ করি। আমি বলি যে হ্যাঁ, আন্দোলন বা আপনি যে এই দমকা হাওয়ার কথা বলছেন, আমি কিন্তু সেটা দেখতে পাচ্ছি। সেটা আমি দেখছি তিনটি জায়গায় আন্দোলনের দমকা হওয়া, মাঠে কিনা সেটা না, আমি তিন জায়গায়, একটি দেখি মিডিয়াতে দেখি আন্দোলনের দমকা হওয়া, একটি প্রশাসনের মধ্যে দেখি, আরেকটি হচ্ছে শহর থেকে একেবারে গ্রামান্তরে আমাদের চায়ের টেবিলে দেখি। এই তিন জায়গায় কিন্তু আমরা মোটামুটি ভাবে, যেই কারণে আপনিও আমার ধারণা আজকে বিষয়বস্তু হিসাবে নিয়েছেন যে আন্দোলনের দমকা হওয়া কিনা। কারণ মিডিয়াতে আপনি যদি আমাদের প্রথম শ্রেণীর দৈনিক বলে, সুশীল সমাজের মুখপাত্র বলে যে দৈনিকগুলো, সেখানে আপনি 3 দিন ধরে কিন্তু বিএনপি একেবারে মরণ কামড় দিয়ে কি আন্দোলন করবে সেই নিয়ে শিরোনাম আছে, আওয়ামী লীগ প্রশাসন সহ কিভাবে তাকে মোকাবেলা করবে, অর্থাৎ যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন, আমরা খালি ঘন্টা বাজানোর অপেক্ষায় আছি। তার মানে মিডিয়াতে আমরা কিন্তু জিয়ে রেখেছি, অথবা এরকম একটি ঝড় তৈরি করার জন্য কাইন্ড অফ সহযোগিতা করছি যদি বলি প্রত্যক্ষভাবে। আর প্রশাসন, আপনি জানেন যে প্রশাসনের কাজ হচ্ছে মূলত সরকারে যারাই থাকেন তাদেরকে এক ধরনের পরামর্শ দেওয়া অথবা এক ধরনের ব্যারিকেডের মতো করে তাদেরকে রক্ষা করা। সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু এই ক্ষেত্রে সুবিধাও নেয়, আবার অসুবিধাও পড়ে। সুবিধা নেয়, সরকারের কাছ থেকে সুবিধা নেয়, সরকারি দলের কাছ থেকে সুবিধা নেয়, যে অনেক বড় 6 নম্বর বিপদ সংকেত আছে, ফলে আপনারা আমাদেরকে সেফ সাইডে রাখেন, সুবিধা অসুবিধা দেন, আমরা আপনাদেরকে রক্ষা করব। শেষ পর্যন্ত যদিও তারা পারে না। আর আরেকটা হচ্ছে চায়ের টেবিলে আপনি জানেন আমাদের দেশের মানুষের এন্টারটেনমেন্টের একটি মূল উপজীব্য বিষয় হচ্ছে রাজনীতি। রাজনীতিকে যদি নিষ্প্রাণ থাকে তাহলে কিন্তু আমরা মোটেই আনন্দ পাই না। ফলে আমাদের এই 16 কোটি মানুষের, এই যে 12-13 কোটি মানুষের আনন্দ বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে রাজনীতি অথবা টকশো, যেভাবেই বলি। সে জায়গায় তারা কিন্তু কিভাবে আজকে না হলো কালকে হওয়া উচিত, বিএনপিকে সংসদে আনা উচিত, বিএনপি সরকারের চেয়ে অনেক জনপ্রিয়, এই জাতীয় বিষয়গুলো হওয়া দরকার। আর একেবারে এটা আমি অনেকটা বিশ্লেষণ করে বললাম, প্র্যাকটিক্যালি যদি বিএনপির অবস্থা, আন্দোলন বলতে তো বাইরে বিএনপিকে আমরা দেখি, বিএনপির কিন্তু দেখেন আমরা বারবার বলে আসছি গত 6 বছর ধরে, গণমাধ্যমে অন্তর আলোচনা এসছে টকশোতে, যে তারা আন্দোলন তখনই বেগবান হবে, এই জায়গায় আমি নাইমের সাথে একমত, যে মানুষকে সমন্বিত করে যদি সরকারের বিরুদ্ধে আপনি একটি ঝড় তুলতে পারেন, সে জায়গায় জনগণের সম্পৃক্ততা করার মতো 6 বছরে একটি ইস্যু আমি লক্ষ্য করিনি। সর্বশেষ গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তারা বলছিল, কিন্তু সেখান থেকে সরে এসে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে বেগম খালেদা জিয়ার মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে কিন্তু চূড়ান্ত আন্দোলন হবে। অর্থাৎ তারা আবার সংসদের সামনের সিটে বসবেন না পেছনের সিটে বসবেন, তারেক রহমানের মামলা থাকবে কি থাকবে না, বেগম জিয়ার মামলা থাকবে কি থাকবে না, অর্থাৎ পরিবার এবং দলের চাওয়া পাওয়ার বাইরে জনগণকে সম্পৃক্ত করার মতো কিছু করতে পারেনি। আরেকটি ব্যাপার আমি শেষ করব এখানটায়, আমার কাছে, আমি এখানটায় আবার নাইমের সাথে একমত যে বিএনপির একটি বড় সমর্থন আছে ঐতিহাসিকভাবে এবং বাস্তবসম্মতভাবে, কিন্তু এই সমর্থন, জনগণের সমর্থন আছে বিএনপি দলটির প্রতি অথবা আদর্শের প্রতি, যে আদর্শটি এন্টি আওয়ামী লীগ আদর্শ। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এবং সমন্বিত নেতৃত্বের প্রতি তাদের সমর্থকদের এক ধরনের অনাস্থা আমরা লক্ষ্য করি। সেই অনাস্থাটার কারণে অদূর ভবিষ্যতে আমরা আলোচনা করে যেভাবে আন্দোলন তৈরি করার চেষ্টা করছি, আমি সেই জায়গায় আবার একমত, সেই আন্দোলন শেষ পর্যন্ত হয়তো ঝড় বয়ে দিতে পারবে না। আর শেষ বাক্য এটাই বলবো, বিএনপি যেটা সাইদ ভাই বললেন
যে সকলকে দিতে হবে গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন করার সুযোগ দিতে হবে। সরকার কিন্তু বিএনপি দেখেন একের পর এক বড় বড় সমাবেশ করছে, রাজধানীতে প্রোগ্রাম করছে, হয়তো পল্টনে মানে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারছে না, বেগম খালেদা জিয়া ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট করে প্রেস কনফারেন্স করে সেম কাভারেজ পাচ্ছে আজকাল ডিজিটাল বাংলাদেশের এই সময়টায়। কিন্তু যেটা হচ্ছে না, যেটা দিচ্ছে না সরকার, সেটা হচ্ছে জামাতকে প্রকাশ্যে ওই অর্থে বড় ধরনের কর্মসূচি করতে দিচ্ছে না। কিন্তু আবার বাস্তবতা হচ্ছে বিএনপির প্রতিটি কর্মসূচি বা 20 দলীয় জোটের প্রতিটি কর্মসূচি মূলত জামাতের নেতৃত্বে সমাবেশেই পরিণত তার হচ্ছে। মানে মঞ্জু ভাই আপনার বক্তব্য পরিষ্কার নাইবে। আমি একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো, সেটা হচ্ছে যে কাল্পনিক যে ঝড়ের বা বাজনা বা আবহাওয়া সৃষ্টি করার জন্য যে গণমাধ্যমের কথা মঞ্জু ভাই বললেন, তার সাথে আসলে আপনি একমত কিনা, এবং যদি আপনি একমত হন তাহলে কি এটাও বলবেন যে মিডিয়া আসলে এটি কেন করছে বা মিডিয়া এটি কেন করতে চায়। আর সাথে সাথে যদি আমি এই প্রশ্নটিও করে রাখি, কারণ আপনাদের তিনজনের কাছে এই বিষয়টি একটু জানতে চাইবো যে সমর্থন থাকা সত্ত্বেও জনগণের সাথে সম্পৃক্ততার প্রশ্নে বিএনপি পিছিয়ে থাকছে কেন, বা পিছিয়ে থাকছে বলে আমরা মনে করছি কেন? শেষটা দিয়েই শুরু করি, যেহেতু তাহলে আমার আগের কথা ধারাবাহিকতাটাও থাকে। আমার ধারণা বিএনপি বারবারই অ্যাসেস করতে ভুল করছে। এই অ্যাসেস করতে ভুল করছে তাদের লিডারশিপে যেভাবে হয়। আমার একটা চোখের অসুখ হয়েছিল, আমি 6 জন ডাক্তারকে পৃথকভাবে দেখিয়েছি, 6 জনের একই প্রেসক্রিপশন, একটা সার্জারি করতে হবে। এই 6 জনকে যখন আমি একসাথে একটা ইয়েতে বসালাম, বোর্ডে বসালাম, 6 জন একসাথে আমাকে পরীক্ষা করে বলল যে আগেরটা ভুল ছিল। 6 জনের সেপারেট প্রেসক্রিপশন আমার কাছে আছে, কিন্তু 6 জন যখন একত্রে তারা আবার খুঁটিনাটি বিশ্লেষণ করে বলল যে আমরা এখন কনজারভেটিভ 2টা ড্রপ দিয়ে দেখি। উইদিন অনলি 1 উইক আমার এই যে ওয়াটারিং প্রবলেম গন। 6 মাসের আগে ভুগেছি আমি, একটা অপারেশনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। তো হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, আমার তো প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ডাক্তার 6 জন যখন একত্রে কথা বলে তাদের মধ্যে পাল্টাপাল্টি করে তারা দেখলেন যে এটা কনজারভেটিভ ট্রাই করা যায়, এটা এই কেসে। তো এখন আমার কথা হলো বিএনপির নেতৃত্বের কোথাও এই রকম কোঅর্ডিনেশনের প্রবলেম আছে। তারা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, তাদের ভালো মন্দ কোনোটাই বিচার বিশ্লেষণ করে সুচিন্তিতভাবে বাস্তব ভিত্তিক কোনো প্রোগ্রাম নাই। যেমন আমি নিজেও মানে অনেক সময় ভাবি, আমার এক্সাইটেডও বোধ করি যে বিএনপির যদি আমি নেতা হইতাম বা কনসালটেন্ট হইতাম, আমি কি রকম প্রোগ্রাম নিতাম। এই মানে বিএনপির বাস্তবতার ভিত্তিতে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যে এই যে হাজার হাজার মামলা এবং আরো আন্দোলনের কর্মসূচি যদি মানে দুর্বলভাবে নেওয়া হয়, তার মানে হবে কি জানেন, যে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে আরো 10,000-15,000 মামলা হবে আরো 20-25,000 লোকের বিরুদ্ধে, এবং এই লোকগুলি সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকবে। এগুলি সবই কৌশল, এগুলি গণতন্ত্রে এগুলি অপকৌশল বলবেন সাইদ ভাই আমার পরেই। কিন্তু আমি বলছি যে এই কৌশলগুলি আওয়ামী লীগ এখন বেশি করে ব্যবহার করছে, বিএনপিরও এইগুলি ব্যবহার করার মানে রেকর্ড রয়েছে, ঐতিহ্য আছে। তা আমি এই জন্যই বলছি যে বিএনপি কোনো একটা কারণে তাদের সিচুয়েশন অ্যানালাইজ করতে পারছে না, এবং একটা প্রপার মানে যেটাকে বলে মানে মানে একটা রিলায়েবল স্ট্র্যাটেজি ঠিক করতে পারছে না। এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে, গেলাম না। আর তার আগে বলেন যে মিডিয়া, আমার মনে হয় আমরা মিডিয়াতে সাংবাদিকতাটাকে সহজ করার একটা চেষ্টা করি, সাংবাদিকতা সহজ করার খেসারত এটুকু। এখন এই খেসারতটার সুবিধা হলো মানে যেটা মানে এটা অ্যাপারেন্টলি আমাদের বড় বড় ফেস এবং ক্যারেক্টারগুলি একত্রিত করে, তাদের মতামত নেওয়া, কথাবার্তা বলা, তাদেরকে জড়িত করা, এবং বিএনপি বলে না কিন্তু এই রাজনৈতিক দলগুলিকে উস্কানো যে প্রথমত আপনারা কর্মসূচি দিবেন কবে, কর্মসূচি দিবেন কবে। আচ্ছা, আমি এটাই বুঝি না, কর্মসূচি দিবেন কবে এই প্রশ্ন জার্নালিস্ট করবে কেন? তারা যদি কর্মসূচি ঠিক করে তারাই জানাবে। এখন এটা উস্কায়, আপনারা এই কর্মসূচি, আপনাদের লোকজন আসে না কেন, মাঠে মারামারি নাই কেন, প্রতিরোধ নাই কেন, কি যন্ত্রণা। মানে সাংবাদিকরা ভেরি আনহ্যাপি যে আন্দোলনটা জমতেছে না, মানে ওখানে মারামারি হইলো না। মারামারিটা হইলেই তারপরে বলবো যে আপনাদের এইগুলি কারা সহিংসতা করলো। মানে আমি যে জিজ্ঞেস করতে পারছি না যে এই লোকটা কে, এই লোকটা কি বহিরাগত, এটা কি সশস্ত্র। মানে আমার মনে হয় যে আমরা মানুষকে দিয়ে অপরাধ সংগঠনের, ওই যে পেনি প্রেসের যুগে আমেরিকায় যেরকম হয়েছিল, আমরাও বোধহয় এখন একটু ভিন্নভাবে ওইটাই চাই যে রগ রগে স্টোরি হইতে হবে, একটা বিধ্বংসী কর্মসূচি আসতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে